এর আগে আমরা একটু বলে নিই যে আমরা শিয়ার ফোর্স এর আইডিয়াটা হইতেছে আমাদের আগেই থাকার কথা। শিয়ার ফোর্সটা কি? শিয়ার ফোর্স হচ্ছে যেই ফোর্সটা প্লেনের সাথে প্যারালাল কাজ করে, যেই ফোর্সটা প্লেনের সাথে প্যারালাল কাজ করে। এটা যদি আমার একটা প্লেন হয়, এটা যদি আমার একটা প্লেন হয়, সেরকম যদি একটা প্লেন হয়, তাহলে এই প্লেনের সাথে প্যারালাল যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে শিয়ার ফোর্স। যেরকম এটা একটা প্যারালাল ফোর্স হতে পারে, কিংবা নিচের দিকে, কিংবা এরকম গা ঘেঁষে যেটা ফোর্স কাজ করে সেটাকে বলছি হচ্ছে কি আমরা শিয়ার ফোর্স। আর যেটা হচ্ছে কি কাজ করে, যেটা হইতেছে পারপেন্ডিকুলার কাজ করে, সেটাকে বলছি আমরা কি নর্মাল ফোর্স। তো এই এই নর্মাল ফোর্স বা এক্সিয়াল ফোর্স এটাকে বলা হয়, এক্সিয়াল ফোর্সও বলা হয়। অনেক সময় বলে যে এএফডি বলেও একটা কথা আছে, ওখানে আমি দুইটা লিখছি। একটা হচ্ছে এসএফডি, দ্যাট ইজ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর একটা হচ্ছে বিএমডি, দ্যাট ইজ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর একটাও কথা আছে, সেটা হচ্ছে এএফডি, এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তো এই এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা কখন, যখন হইতেছে আমরা প্লেনের সাথে নর্মাল বা প্লেনের সাথে লম্বভাবে যদি কোনো বল যায়, তাহলে তার জন্য আমরা যে ডায়াগ্রাম অঙ্কন করব সেটাকে বলবো এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। যদি কোনো ফোর্স বা বল আমার প্লেনের সাথে প্যারালাল বা সমান্তরালে চলে যায়, তাহলে যে ডায়াগ্রামটা আঁকা হয় সেটাকে বলা হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে যে আমার যে একটা প্লেন, যদি এটা যদি একটা বিম হয়, আমি যদি একটা বিম কনসিডার করি সেরকম, ঠিক আছে, এরকম যদি একটা বিম আমি কনসিডার করে থাকি, তাহলে এই বিমটার বাঁকার ধরন অনুযায়ী যদি আমার এখানে যদি একটা ফোর্স আসে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, আমার বিমটা এই যে এইভাবে বেঁকে যেতে পারে। এই বাঁকার ধরন অনুযায়ী, অথবা আমার উল্টা দিকেও বাঁকতে পারে, যদি আমার আম, এরকম ভাবে যদি এদিকে ফোর্স আসে, তাহলে হয়তো বা কি উল্টা দিকে বেঁকে যাবে। তাহলে হয়তো বা এদিকে বেঁকে যাবে। তাহলে এই যে বাঁকার ধরন, এই বাঁকার ধরন অনুযায়ী আমরা যে ডায়াগ্রামটা অঙ্কন করব সেটাকে বলবো হচ্ছে আর কি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে প্লেনের সাথে প্যারালাল বা সমান্তরালে যদি কোনো ফোর্স যায়, তাহলে আমরা যে ডায়াগ্রামটা অঙ্কন করি সেটা দিয়ে, সেটা হচ্ছে আমার এসএফডি বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বাঁকানোর ধরন অনুযায়ী যে ডায়াগ্রামটা অঙ্কিত হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার যদি কোনো ফোর্স থাকে, তাহলে যে ডায়াগ্রামটা আঁকা হয় সেটা হচ্ছে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এই তিনটা ডায়াগ্রাম কিভাবে আঁকাতে হয় সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমরা কিছু বেসিক বিষয় নিয়ে একটু বলে আসি, যে আমার মোমেন্টটা কি ছিল। আমরা জানি যে মোমেন্ট মোমেন্ট ইকুয়াল টু কি আমার ফোর্স ইনটু ডিস্টেন্স। একদম সিম্পলি ভাবে খেয়াল রাখতে হবে। আপনারা কি এটা হয়তো আমি পড়াইছি, যে এর আগেও পড়াইছি, যে মোমেন্ট ইকুয়াল টু কি আমার ফোর্স ইনটু ডিস্টেন্স, মানে বল ইনটু দূরত্ব। এবং আমি আরো কিছু জিনিস পড়িয়েছি, সেটা হচ্ছে যে আমার যেই বিন্দুতে আমি মোমেন্ট নিব, ওই বিন্দু দিয়ে পাস করে এমন সকল ফোর্সকে আমার হচ্ছে বাদ দিতে হবে। কিভাবে? মনে করলাম যে সিম্পলি এটা হচ্ছে আপনার একটা বিম, এটা হচ্ছে আপনার একটা বিম। আমি মনে করলাম যে এই বিমে এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে। তো স্বাভাবিকভাবেই এই দুইটা আমরা বলতে পারি কি, এই দুটো হচ্ছে সাপোর্ট, এই দুটোকে সাপোর্ট। ঠিক আছে, এই বিমটাকে কি করছে, এই দুইটা পয়েন্টে এই দুইটা সাপোর্ট ধরে রাখছে। তো স্বাভাবিকভাবেই যদি ধরে রাখে, তাহলে সাপোর্টে কি আসবে, এগুলো যদি নিচের দিকে ক্রিয়া করে, এই বলগুলো যদি ক্রিয়া করে, তাহলে সাপোর্টেও কি একটা আমার রেজিস্টিভ ফোর্স বা প্রতিক্রিয়া বল আসবে, তাই না? রেজিস্টিভ ফোর্স, তার মানে এখানেও একটা রেজিস্টিভ ফোর্স থাকবে, এখানেও কি থাকবে, একটা রেজিস্টিভ ফোর্স থাকবে। ঠিক আছে, রেজিস্টিভ ফোর্স থাকবে। এখন যদি আপনাকে বলা হয় যে এই যে সাপোর্ট, এই সাপোর্টে আপনার রিয়াকশন কত, এই সাপোর্টে কত লোড আসবে, এই সাপোর্টে কত লোড আসবে, আমি মনে করলাম যে এটা 20 কিপ, এটা 10 কিপ। ঠিক আছে, আমি মনে করলাম যে এইটুক 5 ফিট, এইটুক 5 ফিট, এইটুক 5 ফিট, এরকম হয়তো অনেক সময় দেয়া থাকে বিভিন্ন জিনিস। তো আমরা যদি এ বিন্দুতে মোমেন্ট দিচ্ছি, আমরা মনে করলাম যে আমি এ বিন্দুতে মোমেন্ট নিলাম, তাহলে এ বিন্দু দিয়ে গমন করে সকল বল বাদ দিতে হবে। তাহলে তখন আমি যদি এটাকে বলি আর এ, এটাকে যদি বলি আর বি, তাহলে কিন্তু আমার এ বিন্দু দিয়ে যায়, এই আর এটাকে কি করতে হবে, তখন আমাকে বাদ দিতে হবে। তাহলে হিসাবে আসবে কি, হিসাবে আসবে এই বলটা, হিসাবে আসবে এই বলটা, হিসাবে আসবে এই বলটা, বাট আর এটা কিন্তু তখন আর হিসাবে আসবে না। এটাই হচ্ছে একটা বিষয়, যে আমার মোমেন্ট দিয়ে যে বল, মোমেন্ট হচ্ছে যদি আমি কোনো বিন্দুতে দিই, তাহলে সেই বিন্দু দিয়ে গমন করি সকল বলটাকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। ওকে। আচ্ছা, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, আর সেকেন্ডলি আমাদের হইতেছে আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের যে স্টাবিলিটি, স্টাবিলিটির জন্য হচ্ছে আমাদেরকে তিনটা শর্ত কাজে না লাগবে। একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, আরেকটা কি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো,
আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে স্ট্যাটিক্স এর সূত্র, মানে বা স্টেবিলিটি যদি থাকতে হয় কোন একটা স্ট্রাকচারে, তাহলে এই তিনটা শর্ত মেনে চলতে হবে। তিনটে শর্ত মেনে চলতে হবে। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর সকল বলের লব্ধি হবে শূন্য বা রেজাল্টেন্ট হবে শূন্য, ওয়াই অক্ষ বরাবর সকল বলের রেজাল্টেন্ট হবে শূন্য, এবং ওই ওই স্ট্রাকচারে কোনো ধরনের কোনো মোমেন্ট থাকবে না। মোমেন্ট মানে কি? সিম্পলি মোমেন্ট মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা। তো কোনো ঘূর্ণন প্রবণতা থাকবে না। তাহলে আমি যদি এখানে মনে করলাম যে এই একটা হচ্ছে একটা বডি, এই একটা সিম্পলি একটা বডি, তাহলে এই বডিটা স্টেবল আছে, তাহলে স্টেবল থাকতে হলে কি হতে হবে? এই বডিটার যদি বলি যে এদিকে একটা লোড আছে, এদিকে একটা লোড আছে এফ, তাহলে স্টেবল থাকতে হলে ঠিক তার এদিকেও কি ওই এফ বল থাকতে হবে, না হলে কি সে এদিকে চলা শুরু করবে। ঠিক একইভাবে এই বস্তুটার একটি নিজস্ব ওজন আছে ডাব্লিউ, সেটি কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এই যে তলটা আছে, এই যে তলটা, এই তলটাকেও নিশ্চয়ই কি এই ডাব্লিউটাকে কি করতে হবে? রেজিস্ট করে উপরের দিকে হচ্ছে একটা প্রতিক্রিয়া বল দিতে হবে। ঠিক আছে। তার মানে এখানে কিন্তু তার এই বস্তুটা যদি বলি যে আমি এখন স্টেবল আছে বা ভারসাম্যে ভারসাম্যে আছে বা চুপচাপ বসে আছে, তাহলে এটা কি? তাহলে হইতেছে বাম দিক থেকে যে বল ডান দিক থেকে সে বল থাকতে হবে, মানে সামেশন অফ এফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর যত বল আছে তাদের সামেশন করলে হবে জিরো। যেমন ডান দিকের বলটাকে যদি আমি বলি প্লাস এফ, আর বাম দিকের বলটা যদি মাইনাস এফ, এই প্লাস এফ এবং মাইনাস এফ মিলে কত হলো আমার? জিরো হয়ে গেল। তার মানে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো। ঠিক একইভাবে আমার সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো হবে। যেমন আমি যদি বলি নিচের দিকেরটা হচ্ছে মাইনাস ডাব্লু আর উপর দিকেরটা হইতেছে প্লাস আর, তাহলে এই দুইটা মিলেও কি হতে হবে আমার? জিরো হতে হবে। তাহলে আমি কি বলতে পারবো? তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে এই বস্তুটা হচ্ছে ডায়নামিক, মানে এই বস্তুটা স্ট্যাটিক আছে বা এই বস্তুটা স্থিতিশীল আছে, এবং মোমেন্ট হতে হবে কি? জিরো হতে হবে। মানে যে কোনো, যেমন আমরা যদি বলি যে এই এই যে আমি যদি বলি যে এই স্ট্রাকচারটা স্টেবল, এই স্ট্রাকচারটা স্টেবল, তাহলে স্ট্রাকচারটা যদি স্টেবল থাকে তার মানে আমি শিওর যে এখানে নিচের দিকের এই দুইটা বল আর উপরের দিকে এই দুইটা বল, দুইটা মিলে কত হবে? দুইটা মিলে হবে সমান। মানে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো, মানে নিচের দিকের বল এবং উপরের দিকের বল দুটো মিলে কি হয়ে যাবে? একটা আরেকটা শেষ করে দিবে। আচ্ছা, এবং সামেশন অফ, এখানে তো কোনো এক্স অক্ষ বরাবর কোনো বল নাই, তার মানে এমনিতেই এফ এক্স, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে সামেশন অফ এম ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতেছেন, হয়তো এটা একটা বিম হতে পারে, এই বিমের যে কোনো বিন্দুর সাপেক্ষে আপনি মোমেন্ট নেন না কেন, অবশ্যই অবশ্যই মোমেন্টটা হতে হবে কি? জিরো। যদি স্ট্রাকচারটা স্টেবল হতে হয়, তাহলে যে কোনো বিন্দু সাপেক্ষে আপনি মোমেন্ট নিবেন না কেন, অবশ্যই অবশ্যই ওই আমার যে মোমেন্ট, সেই মোমেন্টের মান আসবে হচ্ছে জিরো। এটাই হইতেছে আমার স্ট্যাবিলিটির তিনটা শর্ত। যদি এর মধ্যে একটা শর্তও মিট না করে, তাহলে ওই স্ট্রাকচার যেটা থাকবে, স্ট্রাকচারটা স্টেবল নয়, স্ট্রাকচারটা কোন একদিকে মুভ করা শুরু করবে, এবং তখন সামেশন অফ এফ ইকুয়াল টু হয়ে যাবে কি? এম এ। কিন্তু এটা হইতেছে গতিশীল বা ডাইনামিক বস্তুর জন্য আমরা পড়ছি, তাই না? ডাইনামিক বস্তুর জন্য আমরা আমরা হচ্ছে পড়ে আসছি যে এফ ইকুয়াল টু এম এ, কিন্তু আমরা যেগুলো পড়ে আসতেছি পড়বো সেগুলো হচ্ছে সব স্ট্যাটিক। তাহলে এগুলোর জন্য কি হবে? সামেশন অফ এফ ইকুয়াল টু হবে জিরো, এবং মোমেন্ট ইকুয়াল টু কত হবে আমার? মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে হবে আমার জিরো। বোঝা গেছে? আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমরা কয়েকটা এসএফডি বিএমডির কতগুলো উদাহরণ পড়বো। আপনাদের পরীক্ষাতেও এই বিষয়গুলো হইতেছে আসবে। ওকে, তো এই যে এখানে হচ্ছে একটা আমি বিম দেখাচ্ছি, এখানে একটা বিম দেখাচ্ছি, যে বিমের উপর কি হচ্ছে আমার বিভিন্ন পয়েন্টে আমার লোড আসতেছে। তো এইরকম এই পয়েন্টে একটা লোড আসলো, কিংবা এই পয়েন্টে একটা লোড আসলো। তো যদি বিমের উপর এভাবে লোড আসে এবং আমি বললাম যে এই যে দুই পাশে দুই প্রান্তে দুটো সাপোর্ট আছে, তাহলে সাপোর্টে স্বাভাবিকভাবে কি আসবে? তার উল্টো দিকে লোড আসবে। ঠিক আছে, তো সাপোর্টে আমি মনে করলাম যে এদিক বরাবর লোড আসতেছে, সাপোর্টে আমি মনে করলাম যে এদিক বরাবর লোড আসতেছে। ঠিক আছে, স্বাভাবিকভাবে সাপোর্টে কি হবে? তার উল্টো দিকে লোড আসবে। এখন আমি যদি এই এই যে আমার বিমটা, এই বিমটার বিভিন্ন সেকশন চিন্তা করি, যেমন আমি এই যে এখানে ডট লাইন দিয়ে দেখাচ্ছি যে বিভিন্ন সেকশন, এই সেকশনগুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখো আমি একদম শুরুর শুরুর জায়গাটা চিন্তা করি, এই সেকশনটা একটু চিন্তা করি। এই সেকশনটাতে দেখো যে আহ, যে আমার যে লোড, এই লোডটা আসলে এই যে লোড আমি দিছি বা এখানে যে আমার যে আসতেছে, রিয়াকশন আসতেছে, এই রিয়াকশনের জন্য আমার যে প্লেনটা, এই প্লেনে কোন বরাবর শিয়ার পাচ্ছে? এই বরাবর শিয়ার পাচ্ছে, ঠিক না? এই বরাবর শিয়ার পাচ্ছে। কিন্তু যদি আমি এদিকে একটু চিন্তা করি, একটু এদিকে চিন্তা করি, অথবা এই সেকশনটার কথা চিন্তা করি,
এই সেকশনটার কথা যদি আমি চিন্তা করি, এই সেকশনটা হয়তোবা কিরকম লোড পাচ্ছে, এই সেকশনটা হয়তোবা আমার যে শিয়ার পাচ্ছে সেই শিয়ারটা হচ্ছে এভাবে পাচ্ছে, কারণ এখানে এইগুলো হচ্ছে বেশি আছে। ঠিক একইভাবে যদি এই সেকশনটা চিন্তা করি, এই যে এই সেকশনটা যদি আমি একটু চিন্তা করি, এই সেকশনটা একটু কেটে চিন্তা করলাম, তাহলে এই সেকশনটাও কিন্তু আমার কোন দিকে পাচ্ছে, শিয়ারটা এদিকে পাচ্ছে। আবার যদি আমি একদম লাস্টের সেকশনটা আসি, একদম যদি লাস্টের সেকশনটা আমি চলে আসি, তাহলে লাস্টের যে সেকশনটা এখানে কিন্তু আমার আবার শিয়ারটা কোন দিকে কাজ করছে, একটু এই বরাবর কাজ করছে। তার মানে বিভিন্ন বিন্দুতে আমার কিন্তু, যেমন এখানে হইতেছে উপরের দিকে, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে হইতেছে নিচের দিকে, আবার এই বিন্দুতে অ্যাজিউম করে নিচ্ছি এখানে হয়তো নিচের দিকে, আবার এই বিন্দুতে হয়তো উপরের দিকে। তো এক একটা বিন্দুতে কিন্তু আমার এক এক দিকে হচ্ছে শিয়ার কাজ করছে। এখন কথা হইতেছে যে এগুলো কিন্তু একটু, আমি যদি একসাথে জানতে চাই, যে আমি সে মনে করলো যে আমি একসাথে জানতে চাচ্ছি আসলে আমার কোথায় কি অবস্থা হচ্ছে, কোথায় কি অবস্থা হচ্ছে, তাহলে আমাকে কি করতে হয়, একটা ডায়াগ্রাম আঁকতে হয়। তো একটা ডায়াগ্রাম যদি আমি এঁকে ফেলি, তাহলে আমাকে বারবার দেখতে হবে না যে কোথায় কোন লোড কোথায় কিভাবে আছে, এগুলো কিচ্ছু দেখতে হবে না, জাস্ট আমি ওই ডায়াগ্রামটা দেখেই বুঝে ফেলবো যে আমার কোথায় কি কাজ করতেছে, কোথায় আমার শিয়ারটা উপরের দিকে কাজ করছে কিংবা কোথায় আমার শিয়ারটা নিচের দিকে কাজ করছে, এটা আমি খুব ইজিলি বের করতে পারবো। এবং যার জন্যই আমরা কি করি, যার জন্যই আমরা হচ্ছে কি করি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম হইতেছে আঁকাই, যার জন্য আমরা কি করি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করি। এখন এখানে আমাদের দুই একটা জিনিস একটু মাথায় রাখা লাগবে, সেটা হইতেছে প্রথমত আমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে 0 ডিগ্রি লাইন আমরা বলবো, তারপরটা আমরা মাথায় রাখবো সেটা হইতেছে আমরা 1 ডিগ্রি লাইন, এরপরটা আমরা মাথায় রাখবো হচ্ছে 2 ডিগ্রি লাইন। ঠিক আছে, নর্মালি নর্মালি যেটা হয় যে আমার শিয়ার ফোর্সের জন্য আমার শুধুমাত্র 0 ডিগ্রি এবং 1 ডিগ্রি লাইন আসে, 2 ডিগ্রি লাইনটা আমার ওভাবে আসে না। ঠিক আছে, 2 ডিগ্রি লাইনটা আসে, তবে আমি এই 2 ডিগ্রি লাইনেরটা তোমাদের যাব না, আমি শুধু 1 ডিগ্রি লাইনেরটাই, মানে 0 আর 1 ডিগ্রিতেই সীমাবদ্ধ থাকবো। শিয়ার ফোর্সের জন্য, বেন্ডিং মোমেন্টের জন্য আমরা 2-তে যাব, 2 ডিগ্রিতে যাব। আচ্ছা, তো 0 ডিগ্রি লাইন মানে হচ্ছে একদম সোজা সরল রেখা, একদম সোজা সরল রেখা, সোজা সরল রেখা। ঠিক আছে, একদম এক্স অক্ষ বরাবর সোজা সরল রেখাকে আমরা কি বলবো, 0 ডিগ্রি লাইন বলবো। ঠিক আছে, একদম এক্স অক্ষ বরাবর সোজা সরল রেখাকে আমরা কি বলবো, 0 ডিগ্রি লাইন বলবো। আর 1 ডিগ্রি লাইন বলবো হচ্ছে সোজা তবে বাঁকানো। 1 ডিগ্রি লাইন হচ্ছে কি, সোজা তবে বাঁকানো, এটাকে বলবো হচ্ছে আমরা 1 ডিগ্রি লাইন, 1 ডিগ্রি লাইন। আর 2 ডিগ্রি লাইন হচ্ছে আমি যদি এখনই বলে দিই, 2 ডিগ্রি লাইনটা হচ্ছে কি, 2 ডিগ্রি লাইনটা হচ্ছে কার্ভ হবে, কার্ভটা এভাবেও হতে পারে, কার্ভটা এভাবেও হতে পারে। ঠিক আছে, যে কোনো ভাবেই কার্ভ হতে পারে, বাট 2 ডিগ্রি লাইনটা কি হবে, 2 ডিগ্রি লাইনটা হচ্ছে আমার কার্ভ হবে। আর ওয়ান 1 ডিগ্রি লাইনটা কি হবে, 1 ডিগ্রি লাইনটা কার্ভ হবে না, তবে বাঁকানো হবে, সোজা তবে বাঁকানো, স্ট্রেইট তবে বাঁকানো। আর 0 ডিগ্রি লাইনটা স্ট্রেইটও হবে এবং একদম হরাইজন্টালও হবে, একদম হরাইজন্টালও হবে। তাহলে আমি কি বলতেছি, 0 ডিগ্রি লাইনটা হবে আমার একদমই হরাইজন্টাল, আচ্ছা 1 ডিগ্রি লাইনটা হবে আমার স্ট্রেইট তবে বাঁকানো, আর 2 ডিগ্রি লাইনটা হবে হচ্ছে আমার কার্ভ আকৃতির, 2 ডিগ্রি লাইনটা হবে আমার কার্ভ আকৃতির। এখন বিষয়টা হচ্ছে এরা কখন আসবে, কখন আসবে, যদি আমার একদম সিম্পলি আমি এখানে দেখাও যে যদি আমার লোডগুলো লোডগুলো যদি একদম সিম্পল সুন্দরভাবে থাকে, এরকম ভাবে ভার্টিক্যাল থাকে, তাহলে আমি যে লাইনটা পাবো সেটা হচ্ছে 0 ডিগ্রি লাইন। এসএফডি এর জন্য আমি যে লাইনটা পাবো সেটা কি পাবো, সেটা হচ্ছে একটা 0 ডিগ্রি লাইন পাবো। 0 ডিগ্রি লাইন মানে কি, একদম হরাইজন্টাল, একদম সোজা হরাইজন্টাল লাইন পাবো। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি আমার একদম হরাইজন্টাল লাইন আমি একটু ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু যদি আমার এই লোডগুলো একদম মানে সোজাসুজি না থেকে, একদম যদি সোজাসুজি না থেকে আমার কিছুটা বাঁকানো থাকে, কিভাবে বাঁকানো থাকতে পারে সে, বাঁকানো বলতে আসলে আমরা এখানে, আচ্ছা এখানে কয়েকটা বিষয় একটু বলে নেই, সেটা হইতেছে যে এটা আসলে আমি এখানে একটা বিষয় কি বলছি, যে এখানে হচ্ছে আমি বলতেছিলাম কি, 0 ডিগ্রি লাইনটা হবে একদম আমার হরাইজন্টাল, 1 ডিগ্রি লাইনটা হবে স্ট্রেইট বা স্ট্রেইট কিন্তু বাঁকানো, আর 2 ডিগ্রি লাইনটা স্ট্রেইটই হবে না, সেটা হচ্ছে একটু কার্ভ আকৃতির যাবে। আচ্ছা, তা আমি এবার বলতেছি যে 0 ডিগ্রি লাইনটা আমার কখন আসবে, 0 ডিগ্রি লাইনটা হবে যখন আমার জাস্ট এরকম ভাবে লোড থাকবে নিচের দিকে, মানে একদম ভার্টিক্যালি একটা লোড থাকবে, কথাটা হবে একটা লোড, অনলি ওয়ান লোড থাকবে, অনলি অনলি ওয়ান লোড। এগুলো আমাদের যখন আমরা উদাহরণ করব তখন খুব ক্লিয়ার হয়ে যাবে, এখন একটু লিখে রাখো যে অনলি
ওয়ান লোড, যদি একটা লোড থাকে, শুধু কি একটা লোড থাকে, যেমন এখানে আমি মনে করলাম যে এখানে একটা 10 কিপ একটা লোড, আবার একটা নির্দিষ্ট দূরত্বে একটা লোড আছে 20 কিপ একটা লোড। তো এইটাকে বলছে হচ্ছে আমরা যদি একটা লোড থাকে তাহলে আমার সেটা হবে কি, সেই লাইনটা হবে আমার হচ্ছে 0 ডিগ্রি লাইন। কিন্তু এই লোডটা যদি একসাথে অনেকগুলো থাকে সিরিয়াল বাই, তখন হয়ে যাবে আমার 1 ডিগ্রি লাইন। 1 ডিগ্রি লাইন সেটা কেমন, সেটা হচ্ছে মনে করো যে আমার সোজাই প্রত্যেকটা লোডই সোজা, প্রত্যেকটা লোড হচ্ছে সোজা, কিন্তু একদম পর পর এই যে এরকম এরকম, মানে একদম এরা মানে কি সন্নিবেশিত আছে, একই সাথে সন্নিবেশিত আছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আমরা বলি এটাকে, আমরা কি বলি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ইউনিফর্মলি মানে একদম সুন্দরভাবে সমানভাবে কি ডিস্ট্রিবিউটেড মানে বিন্যস্ত রয়েছে, ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটাকে সংক্ষেপে বলা হয় হইতেছে ইউডিএল। সংক্ষেপে বলা হয় কি, ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। যদি এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে থাকে, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, তাহলে ওই জায়গাটাতে আমার যেটা হবে যে আমার স্ট্রেইট হবে, তবে কি হয়ে যাবে, কার্ভটা কি হয়ে যাবে, বেঁকে যাবে, মানে আমার রেখাটা হইতেছে বেঁকে যাবে। বোঝা গেছে বিষয়টা? যেহেতু এই নিচের দিকে কাজ করছে তাই আমি নিচের দিকে দিলাম। যদি এরকম হয় যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা উপরের দিকে কাজ করছে, কি করছে, উপরের দিকে কাজ করছে, তখন রেখাটা জাস্ট কি হবে, এই যে স্ট্রেইট হবে, তবে বাঁকানো হবে, যেহেতু উপরের দিকে তাই উপরের দিকে, আর যেহেতু এটা নিচের দিকে তাই নিচের দিকে। তাহলে এভাবে আমরা কি পাবো, 1 ডিগ্রি লাইন পাবো। এভাবে কি পাবো আমরা, 1 ডিগ্রি লাইন পাবো। এখন এগুলো কিন্তু আমরা সব এসএফডি এর জন্য পড়তেছি, এখন কিন্তু আমরা বিএমডি তে যাইনি, এগুলো কিন্তু সব এসএফডি এর জন্য পড়তেছি। ওকে, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে থাকে তাহলে আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে একটা 1 ডিগ্রি লাইন। তাহলে 1 ডিগ্রি লাইনটা কি, আমি আবারও বলছি, 1 ডিগ্রি লাইনটা হচ্ছে স্ট্রেট তবে বাঁকানো। এবার আমরা 2 ডিগ্রি লাইনে আসবো, আমরা এসএফডি এর জন্য দেখি একটু 2 ডিগ্রি লাইন, তারপর একটু দেখি 2 ডিগ্রি লাইন। 2 ডিগ্রি লাইনটা হচ্ছে যে আমার এইখানে একটু খেয়াল করে দেখো তোমরা, যে আমার যে লোডগুলো, এই লোডগুলো, এই লোডগুলো কিন্তু একদম সবগুলো সেম, সবগুলো সেম, সবগুলো নিচের দিকে, তবে একটার পর একটা একটার পর একটা একদম সন্নিবেশিত ভাবে এই যে বিমের উপর বিন্যস্ত রয়েছে, একদম সন্নিবেশিত ভাবে, মানে একদম সুন্দরভাবে বিন্যস্ত রয়েছে এই বিমের উপরে। কিন্তু যদি এই লোডগুলো এরকম না থেকে যদি একটু চেঞ্জ থাকতো, যেমন আমি মনে করলাম যে সবগুলোই নিচের দিকে, তবে আমি মনে করলাম যে হয়তো লোডগুলো কেমন হতে পারে, লোডগুলো হয়তো বা এইরকম, মানে একটা তার চাইতে এটা একটু কম, তার চাইতে হয়তো এটা একটু কম, তার চাইতে হয়তো এটা একটু কম, এভাবে করে করে যদি আসে, তাহলে যে রেখাটা আমি পাবো সেই রেখাটা হবে হইতেছে আমার হয় এরকম কার্ভ, অথবা এরকম, বা সেটাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি লাইন। বোঝা গেছে? তার মানে আমার যে আমার এবারও হচ্ছে ইউডিএল, এবারও আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তবে এবার কিন্তু আর, সরি এটা ইউডিএল না, এটা তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড না। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হইতেছে যে সবগুলোর মান কি থাকবে, সেম থাকবে। কিন্তু এখানে দেখো যে একটার পর একটা ক্রিয়া করতেছে, একটার পর একটা এই যেভাবে ক্রিয়া করে যাচ্ছে, কিন্তু কিন্তু কি তাদের মানগুলো ধীরে ধীরে কমছে। আবার হতে পারে যে ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে হয়তোবা বাড়ছে, এরকমও হতে পারে। ঠিক আছে, তো যে কোনো কিছু হতে পারে। এখানে হয়তো আমি যদি এই বিন্দু দিয়ে চিন্তা করি তাহলে ধীরে ধীরে এদিকে বাড়ছে, আর এখানে এই বিন্দু দিয়ে চিন্তা করলে ধীরে ধীরে কি করছে, এদিকে কমছে। তো এইরকম যদি এরকম যদি আমার লোড গুলো থাকে পর পর একটার সাথে একটা, একটার সাথে একটা থাকে, কিন্তু যাদের মানগুলো সমান নয়, যাদের মানগুলো সমান নয়, হয়তো বা এরকম হতে পারে যে এখানে হইতেছে 4 কিপ, এখানে হইতেছে হয়তো মানটা আমার 4 কিপ, এখানে একদম কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখানে হয়তো আমার মানটা 5 কিপ, কিন্তু এখানে কত, 0। এখানে হয়তো আমার 3 কিপ, এখানে হয়তো আমার 2 কিপ, এখানে 0। তার মানে কি প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কিন্তু আবার ভ্যারি করছে, আমার প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কিন্তু মানগুলো কি করছে, ভ্যারি করছে। হয়তো এখানে আমার 3 কিপ, এখানে হয়তো আমার 2 কিপ, ঠিক আছে, এখানে হয়তো আমার 1 কিপ, এখানে হয়তো 0। তাহলে কি প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কি করছে, আমার মানগুলো ভ্যারি করছে। যদি এরকম ভ্যারি করে সেক্ষেত্রে আমরা যে রেখাটা আঁকবো সেটা হইতেছে কি আমার 2 ডিগ্রি লাইন। এবং 2 ডিগ্রি লাইন মানে হইতেছে কি আমার, 2 ডিগ্রি লাইন মানে কি আমার এরকম বাঁকানো থাকবে, ঠিক আছে, তখন স্ট্রেট হবে না। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যদি এই বিন্দুতে যদি হয় 2 কিপ, এখানেও 2 কিপ, এখানেও 2 কিপ, প্রত্যেকটা বিন্দুতেই কত আমার 2 কিপ। আবার এখানে যদি হয় 3 কিপ, প্রত্যেকটা বিন্দুতেই কি আমার 3 কিপ। বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে প্রত্যেকটা বিন্দুতে যারা একসাথে অনেকগুলো সন্নিবেশিত থাকবে, এবং প্রত্যেকটা বিন্দুতেই আমার লোডের মান কি থাকবে, সমান থাকবে। কিন্তু এখানে যেটা হবে সেটা হইতেছে যে আমার
প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কি করবে, আমার লোডের মানগুলো কি হবে, ভ্যারি করতে থাকবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে তখন আমরা যে লেখাটা পাবো সেটা হচ্ছে আমরা 2 ডিগ্রি রেখা পাবো। এটা হচ্ছে কি আমার, এটা আমরা কি বললাম, এটা হচ্ছে আমার শুধুমাত্র কিসের জন্য, এসএফডি এর জন্য আমরা বললাম। আচ্ছা, এখানে আমরা খুব সহজ একটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে একটা বিম আছে, এই বিমটার হইতেছে আমি এই একটা বিন্দু, সেটা হইতেছে আমার 5 ফিট দূরে এই সাপোর্ট থেকে, যেখানে 10 কিপ লোড। আবার এই পয়েন্ট থেকে এখানে 5 ফিট দূরে একটা 20 কিপ লোডের একটা পয়েন্ট লোড আছে, এবং তার থেকে 5 ফিট দূরে আমার যে লাস্টের যে সাপোর্ট, সেই সাপোর্টটা রয়েছে। আচ্ছা, এবং আমাকে বলা হচ্ছে যে খুব সাধারণভাবে যে ড্র দা মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি অফ দ্য বিম। তো আমার এই ড্র করার ক্ষেত্রে আমার প্রথম কাজটা কি, এখানে লিখে দিছি যে ফার্স্ট অফ অল ফাইন্ড দ্য রিয়াকশনস অফ দ্য সাপোর্ট। তাহলে আমার প্রথম কাজটাই হইতেছে কি, এই যে সাপোর্ট, এই যে দুটো সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো সাপোর্টের রিয়াকশন ফোর্সটা বের করা, দুটো সাপোর্টের কি করা, রিয়াকশন ফোর্সটা বের করা। এটা হচ্ছে আমার একদম প্রথম কাজ। তারপরে হইতেছে বাকিগুলো, যে কোনোটা বের করতে দেখ, হয় সেটা বিএসএফডি বা বিএমডি, আমার প্রথম কাজটাই হবে কি, এই দুটো সাপোর্টের রিয়াকশন বের করা। তো আমার দুটো সাপোর্টের রিয়াকশন আমি সে ধরে নিলাম যে এটা হইতেছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুর যে রিয়াকশন আমি মনে করলাম সেটি হচ্ছে আর এ, আর বি বিন্দুর রিয়াকশন সেটাই মনে করলাম যে আর বি। দুটোর দিকে আমি উপরে দিলাম, সমস্যা নেই, দুটোর দিকে আমি কি করলাম, উপরে দিলাম। আচ্ছা, এখন আমি আর এ আর আরবিটা কিভাবে বের করব, আর এ আর আরবিটা কিভাবে বের করব, তো যেটা করতে হয় সেটা হইতেছে আমরা যে কোনো একটি বিন্দুতে মোমেন্ট নিয়ে নিই। আমি হয়তো এ বিন্দুতে একটু মোমেন্ট নিয়ে নিতে চাচ্ছি। তাহলে এ বিন্দুতে যদি আমরা একটু মোমেন্ট নিই, তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা একটু লিখে নেন, আমি এটা মুছে দিব। তো আমি মনে করলাম যে সেটা হচ্ছে কি এম এ। তাহলে এম এ ইকুয়াল টু কত হবে, 0 হবে, কারণ আমি বলেছিলাম যে আমার যদি একটা স্ট্রাকচার স্টেবল থাকতে হয়, তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের মান হবে 0। তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের মান হবে 0, সেই হিসেবে আমরা বলতে পারি যে এ বিন্দুর সাপেক্ষেও মোমেন্টের মানটা হবে 0। তাহলে এই বিন্দুটাকে আমরা এখানে আটকে দিই, আমরা জানি যে যে বিন্দুতে হবে ওই বিন্দুতে আমরা একটু আটকে ধরি। তাহলে 10 কিপটা কিভাবে ঘোরাচ্ছে আমার, এই যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে আমরা জানি যে ক্লকওয়াইজের জন্য মানটা হয় পজিটিভ, এবং আমরা জানি যে মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্সটা কত, 10, এবং ডিস্টেন্সটা কত, 5। ঠিক আছে, হলো। এবার একটু খেয়াল করে দেখেন, আমার দূরত্বটা হবে কোন বিন্দু থেকে, যে বিন্দু থেকে আমরা মেজার করতেছি বা মোমেন্ট নিচ্ছি সেই বিন্দু থেকে। তাহলে এ বিন্দু থেকে দূরত্বটা কত, 5। তাহলে এ বিন্দু থেকে আমার দূরত্বটা হবে সবকিছু। এবার একটু যদি 20 কিপটা দেখি, এই বিন্দুতে আমরা একটু হাত দিয়ে ধরি, তাহলে দেখবো যে 20 কিপটা কিভাবে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ যেহেতু ঘোরাচ্ছে, তার মানে এটাও হবে পজিটিভ। তাহলে 20 ফোর্স ইন্টু ডিস্টেন্সটা কত, এই বিন্দু থেকে 10, তাহলে 10। আচ্ছা, আর শেষে এসে হচ্ছে আমার আরবি। তাহলে আরবিটা একটু খেয়াল করে দেখি কিভাবে ঘোরাচ্ছে, আরবিটা ঘোরাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, তাহলে আমরা মাইনাস দিব। তাহলে আরবি ইনটু হইতেছে আমার দূরত্বটা কত, 15। তাহলে ইকুয়াল টু কত হবে, ওই যে সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, তার মানে লাস্টে ইকুয়াল টু হতে হবে কত, 0। তার মানে এটা কত হবে, এটা হবে 50 প্লাস এটা হবে হইতেছে 100 মাইনাস আরবি ইনটু কত আমার 15 ইকুয়াল টু কত আমার 0। বা আমি বলতে পারি যে আরবি এর যে মানটা, আরবি এর মানটা হচ্ছে আমার 150, 150 ডিভাইডেড বাই কত, 15। আমি বলতে পারি যে আরবি এর মানটা হচ্ছে কত আমার 10 কিপ। তাহলে আরবি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটি কত, 10 কিপ। ওকে, আরবি এর মানটা হচ্ছে আমার 10 কিপ, আমি পেয়ে গেলাম। এবার কত হচ্ছে আমার আর এটা কত, আমি আর এর জন্য কি আবার, হ্যাঁ একটু বলুন, হ্যাঁ। ওটা 200 হবে না 100 জায়গায়? আচ্ছা, একটু বলি, এখানে 10 × 5 কত, 50। ও আচ্ছা, আই এম 50। সরি, আই এম সরি, এটা হবে 200 এক্স্যাক্টলি। তাহলে এটা কত হবে, 250। তাহলে 250 ভাগ 15 দেন আপনারা, 250 ভাগ 15 দিলে মেবি আসে হচ্ছে 50/3। সরি, 250 ভাগ 50 দিলে আসবে হচ্ছে 50/3। তাহলে আমরা একটু এটা দিয়ে দিই হচ্ছে কত, 50 ডিভাইডেড বাই কত, 3 কিপ। 50 ডিভাইডেড বাই কত, 3 কিপ। ওকে, সরি, তাহলে এটা হয়ে যাবে আমার কত, 50 ডিভাইডেড বাই 3 কিপ। এক্স্যাক্টলি ঠিকই আছে, এটা হবে হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে কত, 3 কিপ। ওকে, এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের আরবিটা হয়ে গেলে এখন কি করতে হবে, আর এ বের করতে হবে, আর এটা বের করতে হবে। আরবিটা অলরেডি জানেন, এখন কথা হচ্ছে আপনারা কিন্তু অলরেডি জানেন যে সামেশন অফ এফ ওয়াইটা কত হবে, আমার জানা কথা যে সামেশন অফ এফ ওয়াই এর মান কত হবে, 0 হবে। তার মানে উপরের দিকের বল আর নিচের দিকের বল কি হবে, সমান হবে। তাহলে আমরা একটু উপরের দিকের বলগুলো আগে হিসাব করি। তাহলে উপরের দিকের বলগুলো আমরা প্লাস ধরি, তাহলে আর এটাকে আমরা ধরলাম প্লাস আর এ। এই পাশে হচ্ছে আমার 50/3, তাহলে আমরা
এটা আমরা দিলাম 50/3। তাহলে এদিকে কত -10, যেহেতু এটা নিচের দিকে কাজ করছে, আবার এটা হচ্ছে কি -20। তাহলে এই হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে এখন যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আর এটা ইকুয়াল টু হইতেছে, ওপাশে গেলে এটা 10 পজিটিভ হয়ে যাবে, এটা 20 পজিটিভ হয়ে যাবে, মাইনাস হচ্ছে আমার কত হবে, মাইনাস হবে হচ্ছে আমার 50/3। ওকে, তাহলে এই যে মানটা আসবে এটা আসবে কত, 40/3 কিপ। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে মোমেন্ট নেওয়া লাগতেছে না, তাহলে জাস্ট এই সামেশন অফ এফ ওয়াই করে কিন্তু আমরা করতে পারতেছি। তবে বিষয়টা হচ্ছে যে, যেমন একটু আগে কিন্তু আমরা একটা কি করলাম, এই যে একটা ভুল করে আসছি, তো এই জন্য হইতেছে কি করা দরকার, এই জন্য আসলে চেক করার জন্য আসলে দুইবার মোমেন্ট নিলে যেটা হবে সেটা হইতেছে আর কোনো ভুল হবে না, ভুল হবে না। সে আমি ভুলটা কেন আমি বলতেছি দেখেন, আমি সে মনে করলাম আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে এখানে কত 15 বসাই দিছিলাম, সরি 10 বসাই দিছিলাম। তো 10, সেই বিন্দুতে 10, আর এই বিন্দুতে হইতেছে কি আমার আরে, আর এখানে নিচে, এখানে নিচে, তাহলে এখানে 10, এখানে 20। তাহলে আমার কি হতো, আমি লিখতাম যে আরে +10, যেহেতু এটা 10, এটা উপরে দুইটা পজিটিভ, -10 -20 ইকুয়াল টু কত, 0। তাহলে এটা কেটে যেত, তাহলে আমি বলতাম যে আর ইকুয়াল টু কত, 20। তার মানে এই আনসারটা কিন্তু ভুল হতো, ভুল হতো না, ভুল হতো, কারণ কি আমি আরবিটা কি ভুল ধরছি, আরবিটা আমি কি করছি, ভুল ধরছি। তো এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে, আপনারা যদি শিওর থাকেন যে ঠিক আছে আপনার এইটা বের করা ওকে, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করবেন, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 তখন ইউজ করবেন। কিন্তু যদি শিওর না থাকেন তাহলে আপনারা কি করবেন, তাহলে দুইবার আলাদা আলাদা মোমেন্ট নেবেন, সেটা আমি একটু এখন বলতেছি। তাহলে অলরেডি আপনারা কি করছেন, এ বিন্দুতে মোমেন্ট নিয়ে হচ্ছে, এই বিন্দুতে হচ্ছে আপনারা মোমেন্ট নিয়ে এটা করছেন, যে দেখলেন যে এটা হচ্ছে 50/3। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা একটু বি বিন্দুতে মোমেন্ট নিব, বি বিন্দুতে মোমেন্ট নিব, আবার বি বিন্দুতে মোমেন্ট নিয়ে আমরা কি করব, আর এটা বের করব। কারণ কি হয়েছে, আমি এর আগের বার কি করছিলাম, এর আগের বার এ বিন্দুতে মোমেন্ট নিয়ে আর এটা আমার চলে গেছিল, কারণ যে বিন্দুতে মোমেন্ট নিব ওই বিন্দুতে বলটা চলে যাবে, তো আর এটা আমার চলে গেছিল, আর বিটা ছিল। এবার আমি কি করব, বি বিন্দুতে মোমেন্ট নিব, তাহলে কি হবে আমার, আমার হইতেছে আর বি, যেটা আর বিটা চলে যাবে কিন্তু আর এটা থেকে যাবে। তাহলে সেটা যদি আমরা করি তাহলে সেটা কেমন হবে, তাহলে আমি সেটা একটু দেখি। তাহলে বি বিন্দুতে আমরা কি করছি, মোমেন্ট নিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখেন কি ঘটনা ঘটবে। বি বিন্দুতে কি করেন, সুন্দর মতো একটু এখানে একটা আংটা দিয়ে একটা আটকাই দেন বা আঙুল দিয়ে আটকাই দেন। এবার দেখেন 20 টিপটা কিভাবে ঘুরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে। তাহলে কি আমার -20 ইন্টু বি বিন্দু থেকে ওই 20 এর দূরত্ব কত, 5 ফিট, তাহলে দেখলাম 5। এবার দেখেন 10টাও কিভাবে ঘুরাচ্ছে, অ্যান্টি ঘুরাচ্ছে, তার মানে -10 ইন্টু কত আমার 10, যেহেতু 5 আর 5 কত, 10। এবার দেখেন আর এটা দেখেন কিভাবে ঘুরাচ্ছে, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, তাহলে প্লাস আর এ ইন্টু কত আমার 15 ইকুয়াল টু কত আমার 0। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে -100, এখানে কত আসবে -100, এখানে আসবে আর ইন্টু কত 15, আর ইন্টু 15 ইকুয়াল টু কত আমার 0। ওকে, আচ্ছা, বা বা এখানে হচ্ছে আমার -200 প্লাস 15 আর এ ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং আর এ ইকুয়াল টু আসবে হচ্ছে আপনার 200 ডিভাইডেড বাই কত, 15। তাহলে 200 ডিভাইডেড বাই যদি 15 আপনারা করেন দেখেন, তাহলে আসবে কত, 40/3। দেখছেন, যেটা কিন্তু আমার ওই এইবার ঠিক করার পরে আসছিল। কিন্তু যদি ওই আরে যদি আমি এই যে 10 ধরতাম তাহলে কিন্তু এখানে কত আসতো, 20 আসতো। ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনি এখানে ভুল করে আসছেন, মনে করেন যে আরে 10 ধরছেন, 10 কিপ ধরছেন, কিন্তু এখানে আবার ঠিক করছেন, তাহলে এখানে কত আছে, 40/কিপ। তখন কিন্তু আপনার উপরে আর নিচে মিলবে না, তখন আপনি কি করবেন, আবার আরবিতে এসে দেখবেন যে আসলে কি আরবিতে ঠিক করছি, তখন দেখবেন যে না ঠিক করি না, তাহলে কি এটা ঠিক করতে হবে। তো এই জন্য হইতেছে বলতেছি, যদি আপনি শিওর হতে পারেন যে আপনি একটা ঠিক করে বের করছেন, তাহলে আপনি ওই সামেশন অফ এফ ওয়াই দিয়ে কি করতে পারেন, বাকিটা বের করবেন। আর যদি চিন্তা করেন যে না একটু ক্রস চেক করব, ক্রস চেক করে দেখব যে আসলে ঠিক আছে কিনা, তাহলে দুইটাতেই কি করবেন, মোমেন্ট নিয়ে আলাদা আলাদা ভাবে দুইটা রিয়াকশন বের করবেন। তাহলে কি হয়ে যাবে, একটা ক্রস চেক হয়ে যাবে, শিওর হয়ে যাবেন যে না আসলে এটাই আমার আনসার। তো এতক্ষণ ধরে আমরা যেটা করলাম আসলে সেটা কিছুই না, সেটা জাস্ট হইতেছে আমরা কি করলাম, দুইটা রিয়াকশন বের করলাম, যেটা হইতেছে প্রত্যেকটাতে আমার করা লাগবে, যেটা হইতেছে আমার প্রত্যেকটা ম্যাথেই আমার এসএফডি বিএমডি তে সবার আগেই কাজটা হচ্ছে কি, সবার আগেই কাজটা হচ্ছে আমার রিয়াকশনটা বের করা, এবং সেই রিয়াকশনটা আমরা কি এতক্ষণ ধরে বের করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের এসএফডি আর বিএমডি টা হইতেছে আঁকাতে হবে। এখন এসএফডি আর বিএমডি টা যদি আমরা আঁকাতে চাই তাহলে সেটা কিভাবে আঁকাবো, সেটা হইতেছে আমাদের একটু দেখবো যে এসএফডি আর বিএমডি টা আমরা কিভাবে আঁকাবো। আচ্ছা, এসএফডি আমরা তো এখানে শুধু এসএফডি বলছি,
তাহলে এসএফডি আঁকানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন খাতায় আঁকবেন সেটা হইতেছে যে এরকম বিমটা আঁকবেন, বিমটা আঁকার পর একদম এই এই বরাবর হইতেছে লাইন দিয়ে যাবেন। আমাদের এখানে দুইটা আঁকা লাগবে, এসএফডি আঁকা লাগবে, বিএমডিও আঁকা লাগবে। তো আমরা যেহেতু এখন আপাতত এসএফডি নিয়ে আসি, এসএফডি আঁকবো। এরকম একটা লাইন দিবেন, মানে প্রত্যেকটা এই সাপোর্ট একটা দিবেন, তারপরে হচ্ছে এই পয়েন্ট লোড গুলোর প্রত্যেকটা কি করবেন একটা লাইন দিবেন, লাইন দিয়ে একটা সুন্দর মতো একটা এখানে একটা রেখা দিয়ে দিবেন, একটা লাইন দিয়ে দিবেন, রেখা টানবেন। এরপর হচ্ছে আমাদের কিছু বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন এখানে যেই লাইনগুলো আমরা পাবো সবই 0 ডিগ্রি লাইন, ইজিলি বোঝা যাচ্ছে তাই না? কারণ প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট লোড এবং একটা করে লোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, যেহেতু কোনো লোড এখানে নাই। তো আমি শিওরলি বলে দিতে পারি এখানে আমি এসএফডি এর জন্য যে লাইনগুলো পাবো সবই কি, সবই হচ্ছে আমার 0 ডিগ্রি লাইন ফর এসএফডি। ঠিক আছে, আমি যে লাইনগুলো পাবো সবই কি আমার 0 ডিগ্রি লাইন আমি পাবো। ঠিক আছে, তাহলে এখন আসলে টাকা খুবই সহজ, খুবই সোজা। তাহলে আমরা সেটা হইতেছে একটু দেখি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে আর এর মান কত, 40/3। তাহলে আমরা যেটা করবো এই বিন্দু থেকে উপরের দিকে না, তাহলে উপরের দিকে দিব, উপরের দিকে আঁকাবো, উপরের দিকে আঁকাবো, এই যে উপরের দিকে আঁকালাম। ঠিক আছে, আঁকালাম। যেহেতু এই বিন্দুতে একটা পয়েন্ট হলো, তাহলে ওই বিন্দু আমরা পয়েন্ট এখানে 40/3, তাহলে এটার মান কত আমার 40/3। এবার আপনি আস্তে আস্তে কি করবেন, এই সবসময় খেয়াল রাখবেন ডান দিক থেকে বাম দিকে আঁকাবেন, বাম থেকে ডানে আঁকাবেন। ঠিক আছে, মানে এদিক থেকে এদিকে যাবেন, এদিক থেকে কিন্তু এদিকে আসবেন না, সবসময় এদিক থেকে এদিকে যাবেন, বাম দিকে ডানের দিকে যাবেন। তো যেই বিন্দুতে আমার পয়েন্ট লোডটা আছে ওই বিন্দুতে কি করলাম, আমি একটু উঠাই দিলাম, 40/3 দিলাম। তাহলে এবার আমি আস্তে আস্তে ডানের দিকে আসবো। দেখেন ডানের দিকে যখন আপনি আসবেন তখন কি কোনো লোড আছে? কোনো লোড নাই। তার মানে আপনি কি করবেন, তার মানে আপনি সুন্দর আসতে থাকবেন ওই পথ ধরে, যেখানে উঠছিলেন ওইখান থেকে আস্তে আস্তে আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতে থাকবেন, আস্তে 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 এইখানে এসে দেখলেন কি নিচের দিকে 10 ক্রিয়া করছে। নিচের দিকে কত ক্রিয়া করছে, 10 ক্রিয়া করছে। তার মানে আপনার এখানে ছিল কত, 40/3। সেখান থেকে কি, যেহেতু এটা উপরে আর এটা নিচে, তাহলে এটাকে কি করবে, একটু কমাই দিবে। আচ্ছা, তাহলে তার আগে আমি বলে নিই, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে কি জিরো, এটা হচ্ছে জিরো। তাহলে 40/3 এখানে ছিল, সেখান থেকে কি হয়ে যাবে আমার, কি হয়ে যাবে, 10 কি হয়ে যাবে, কমে যাবে। যদি 10 আমার কমে যায় তাহলে যে মানটা থাকবে সেটা হচ্ছে, এখানে 40/3 ছিল, যদি 10 আমার কমে যায় তাহলে যে মানটা আমি পাবো সেটা হচ্ছে 10/3। সেটা কত, 10/3। সেটা কত, 10/3। যেহেতু এটা পজিটিভ তাই শূন্য লাইনের উপরে আছে, যদি নেগেটিভ হতো তাহলে শূন্য লাইনের নিচে থাকতো। আচ্ছা, তাহলে কত কমাই দিল, কত কমাই দিল, 10/3 পরিমাণ আমাকে কমাই দিল। আচ্ছা, এবার আমি আবার ডান দিকে যাওয়া শুরু করব, যাওয়া শুরু করতেছি করতেছি করতেছি, কোনো সমস্যা নেই। এখানে এসে দেখতেছি কি, এখানে এসে দেখতেছি যে নিচের দিকে আরো 20 ডাউন করতেছে। তার মানে এখানে ছিল কত বলেন তো, অলরেডি 10/3 ছিল, কিন্তু এই 10/3 থেকে আবার কি 20 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমার 10/3 বিয়োগ কত, 20। তাহলে সেটা কত আসবে, 10/3 বিয়োগ 20 হচ্ছে -50/3। তাহলে এবার যেহেতু মাইনাস চলে আসছে, তাহলে আমার কি শূন্য লাইনের নিচে চলে যাবে, কারণ শূন্য লাইনের উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে কি নেগেটিভ। তাহলে সেটা কত, এখানে আসবে হচ্ছে -50 ডিভাইডেড বাই কত আমার 3। বোঝা গেছে? তার মানে আমি কি করলাম, এখান থেকে আমি 20 বিয়োগ দিলাম, তাহলে এখানে আমি একটু লিখে দিই, 20 বিয়োগ দিছি। আর এখানে কি ছিল, এখানে আমার 40/3 ছিল, সেখান থেকে আমি কি করছি, 10 বিয়োগ দিছি। ওকে, আচ্ছা। তাহলে এবার আমার আর কোনো নাই, সুন্দর মতো এখানে আমি দেখলাম 50/3 চলে আসছে। এবার আমি আবার এদিকে যাওয়া শুরু করব করতে করতে, যখন যখন হইতেছে আমি একদম এই বিন্দুতে আসবো, তখন দেখব যে এখানে তো -50/3, আর এদিকে উপরের দিকে আবার কত পাচ্ছে, +50/3। তাহলে যেহেতু +50/3 আর এখানে -50/3, দুটা মিলে আমার কত হয়ে যাবে, দুটা মিলে হয়ে যাবে আমার 0। এবং সব সময় এসএফডি হোক বিএমডি হোক, এই শুরু এই শুরু থেকে আর এই যে শেষে এসে আমার কত হয়ে যাবে, শেষে সব সময় অবশ্যই কত হবে, 0 হতেই হবে, নাহলে আপনার রেখাটা কি আছে, ভুল আছে, আপনি ভুল আঁকাইছেন বা ভুল রিয়াকশন বের করছেন বা ভুলভাবে কিছু একটা হয়েছে। তাহলে একদম এখান থেকে শুরু করে কি হবে, আমার এখানে এসে একদম কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার মানে এই হচ্ছে আমার মোটামুটি খুব সহজ, আমরা একটা এসএফডি এঁকে ফেললাম। এই হচ্ছে আমার বেসিক একটা বিষয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ইউডিএল দিয়ে
এসএফডি আঁকাবো। এখানে হইতেছে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে কিছুই না, ওটা দেখে আসলে ভয়ের কিছু নাই। এটাই আসলে হচ্ছে এই যে এই জিনিসটাকে আমরা সংক্ষেপে হচ্ছে ওটা করি, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, প্রত্যেকটার মান কি সমান, ওটাকেই আমরা এই সংক্ষেপে এভাবে দেখাই আর কি। ওকে, একই জিনিস, ওই যে এর আগে যেটা দেখছেন এটা আর এটা একই জিনিস। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমার প্রথম কাজটাই হচ্ছে কি হবে, প্রথম কাজটাই হবে হচ্ছে রিয়াকশন বের করা। যদি আমরা এসএফডি বের করতে চাই, প্রথম কাজটাই হবে হচ্ছে রিয়াকশন বের করা। তো বিষয়টা হচ্ছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমার কি বলা আছে যে 2 কিপ পার ফিট, আমার এই মানটা হচ্ছে কি 2 কিপ পার ফিট, মানে প্রত্যেক ফিটে আমার মান কত 2 কিপ। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক ফিটে আমার কত 2 কিপ লোড আছে, 2 কিপ পার ফিট মানে সেটা বোঝাচ্ছে। ওকে, তো কয় ফিট জুড়ে আছে বলেন তো, 4 ফিট জুড়ে আছে। তাহলে 4 ফিট জুড়ে থাকা মানে কি, এক ফিটে যদি 2 কিপ লোড হয় তাহলে 4 ফিটে কত আছে, 4 দুগুণা 8 কিপ লোড আছে। 4 দুগুণা কত লোড আছে, 8 কিপ লোড আছে। ঠিক আছে, তো আমরা যখন রিয়াকশন বের করব না, রিয়াকশন বের করতে বেসিক্যালি আমাদের সবসময় পয়েন্ট লোড নিয়ে কাজ করতে হয়। যখন আমরা রিয়াকশন বের, দ্যাট ইজ আমরা মোমেন্ট বের করবো, তখন হচ্ছে আমাদের পয়েন্ট লোড নিয়ে কাজ করতে হয়। তো এখানে তো এটা তো পয়েন্ট লোড না, পয়েন্ট লোড তো এটা পয়েন্ট লোড মানে যেই একটা লোড যদি একটা বিন্দুতে কাজ করে সেটাকে বলছি আমরা পয়েন্ট লোড। তো এটা এখানে তো এটা পয়েন্ট লোড, এখানে তো অনেকগুলো একসাথে সন্নিবেশিত আছে। তাহলে আমাকে কাজটা কি, আমার প্রথমে কাজটা হবে এই লোডগুলোকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করা। প্রথম কাজটা কি, এই লোডগুলোকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করা। তাহলে আমি একটু যদি এভাবে দেখাই, হ্যাঁ এভাবে আমার এই বিম, এই হচ্ছে আমার বিম, এই হচ্ছে আমার কত 5 কিপ। তাহলে এটাকে আমি কি করব, এতটুকু অংশকে আমরা কি করব, প্রথমে একটা পয়েন্ট লোডে কনভার্ট করব। যদি পয়েন্ট লোডে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে কনভার্ট করব, দেখেন এখান থেকে এইটুকু হচ্ছে কত আমার 2 ফিট, তাহলে আমি এইটুক আগে লিখে নিলাম, এটুকু হচ্ছে 2 ফিট। আর এখান থেকে এই এটা এটা দিলাম, আর এটা হচ্ছে আমার 4 ফিট, এটা হচ্ছে আমার কত 5 ফিট। ওকে, এখন কথাটা হচ্ছে দেখেন এইটুক অংশের মধ্যে কতটুকু লোড ক্রিয়া করছে, 2 কিপ পার ফিট, মানে 1 ফিটে 2 কিপ লোড, তাহলে 4 ফিটে কত, শিওর আমার 8 কিপ লোড। তার মানে এইটুক অংশ জুড়ে আমার কতটুক লোড ক্রিয়া করছে, সিম্পলি 8 কিপ লোড ক্রিয়া করছে। এবার কথা হচ্ছে তারা কোথায় ক্রিয়া করবে, তার মানে মোট কত কিপ লোড, 8 কিপ লোড, এইটুকু আমি শিওর যে মোট 8 কিপ লোড। তাহলে আমরা এইটুকের পরিবর্তে একটা 8 কিপ লোড চাইলে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে কোথায় দিব। একদম দেখেন এটা হইতেছে কি একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে খুব সুন্দরভাবে আছে। তাহলে ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আমরা সিম্পলি লোডটাকে কোথায় দিই, তার মাঝখানে দিই। তাহলে যদি মাঝখানে দিই, দেখেন এটা কত 4 ফিট, তাহলে আমরা কোথায় দিব এই 8 কিপ লোডটাকে, একদম একদম হইতেছে মাঝখানে। তার মানে এখান থেকে এইটুক 2 ফিট, এখান থেকে এইটুক কত 2 ফিট। বোঝা গেছে বিষয়টা। এভাবে হচ্ছে আমরা কি করব, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডগুলোকে কনভার্ট করে নিব। সে আমি মনে করলাম যে এখানে মনে করলাম যে এইটু এই সেম জিনিসই আছে, সেম জিনিসই মনে করলাম যে আছে। তো মনে করলাম যে এইটুক কত, এইটুকু আমি মনে করলাম যে এবার হচ্ছে 3, আমি মনে করলাম যে 3 কিপ পার ফিট, আমি মনে করলাম যে আমার 6 ফিট, এইটুক 6 ফিট। তাহলে আমি সেক্ষেত্রে কি করতাম দেখেন, তাহলে 1 ফিট কত লোড নিতে পারে 3 কিপ, তাহলে 6 ফিট কত লোড নিতে পারবে 3 6, সিম্পলি 18 কিপ, 18 কিপ। এবার দেখেন এটা তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে একদম সবগুলো একদম সুন্দরভাবে সাজানো। তাহলে আমার যে এরা যাবে কোথা থেকে, একদম মাঝখান থেকে। এই 18 কিপ লোডটাকে আমি কোথায় বসাবো, তাহলে একদম মাঝখানে বসাবো। যদি একদম মাঝখানে বসাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হইতেছে যে এই আমি 18 কিপ বসাবো, তাহলে এইটুক এইটুকের মধ্যে যদি সে থাকতো তাহলে এইটুকু হবে এখন 3 ফিট, এটুকু হচ্ছে আমার 3 ফিট। তো এভাবে করে হইতেছে আমাকে কি করতে হয়, যদি আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে আমি যদি রিয়াকশন, যেহেতু আমার রিয়াকশন বের করার জন্য কিন্তু আমাকে এটা করতে হচ্ছে, অন্য সময় কিন্তু না। আমরা যখন এসএফডি আঁকাবো তখন কিন্তু আবার এই ছবি নিয়ে কাজ করব না, ভুলেও না, তখন কিন্তু আমরা মেইন ছবি নিয়েই কাজ করব। কিন্তু যখন আমরা রিয়াকশনটা বের করব, তার মানে রিয়াকশন মানে কি, যে এখানে আর এ আর এখানে কি আমার আরবি, তখনই শুধুমাত্র কি করব, তখনই শুধুমাত্র আমরা এইটাকে একটু একটা এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা ইউডিএলটাকে আমরা কি করব, একটা পয়েন্ট লোডে কনভার্ট করব, পয়েন্ট লোডে কনভার্ট করে সেটাকে একদম মাঝখানে বসায় দিব। এবার হচ্ছে আমরা কি করব, একটা রিয়াকশন বের করি। যদি আমরা রিয়াকশনটা এবার বের করতে চাই তাহলে কি করতে হবে, দেখেন আমরা হইতেছে সে এ, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে এ বিন্দুতে হচ্ছে আমরা একটা মোমেন্ট নিয়ে নিই, দ্যাট ইজ মোমেন্ট অফ এ ইকুয়াল টু কি আমার 0। যদি তাই হয় তাহলে হচ্ছে আমরা এই বিন্দুতে যদি মোমেন্ট নিই, তাহলে এই বিন্দুতে যেহেতু আর এ গেছে তার মানে আমার আর এটা বাদ, তাহলে আমার 8 হিসাবে আসবে, 5 হিসাবে আসবে, আর আরবিটা হিসাবে আসবে।
তাহলে 8টা একটু দেখেন ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে প্লাস 8 ইন্টু হচ্ছে কত আমার 4 ফিট দূরে, তাহলে 4 2 2 4 প্লাস এই 5টাও যেহেতু ক্লকওয়াইজ ঘোরাচ্ছে তাই আমি এই প্লাস লিখে লিখলাম। তাহলে 5 কত দূরে 2 4 6 6 4 কত 10, তাহলে আমার হবে কত 5 ইন্টু 10, তাই না? 5 ইন্টু হচ্ছে 10, মানে যেহেতু আমার ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্সটা কত 5 আর ডিস্টেন্সটা হচ্ছে 2 2 4 6 6 4 10। আচ্ছা, আর লাস্টে হচ্ছে কি আমার আরবি, আরবিটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ক্রিয়া করছে, তাহলে মাইনাস আরবি ইন্টু কত আমার দূরত্বটা একদম 2 4 6 4 10 10 আর 5 কত আমার 15, তার মানে এটা হবে কত আমার 15 ইকুয়াল টু কত আমার 0। তাহলে এখানে দেখেন এটা কত আমার 32, এটা কত আমার 50 মাইনাস আরবি ইন্টু 15 ইকুয়াল টু আমার 0, বা আরবি ইকুয়াল টু যেটা আসবে সেটা হইতেছে 50 আর 10 কত 82 ডিভাইডেড বাই কি 15, যেহেতু এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, ওটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে এবং আরবির সামনেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি কেটে যাবে। ঠিক আছে, এটা আসলে আমার দেখা উচিত না। তাহলে আরবি ইন্টু 15 যদি হয় তাহলে ওই পাশে কি মাইনাসে এর মাইনাস 82, তাহলে এই মাইনাস মাইনাস কি কেটে যায় আসলে, তাহলে আমরা লিখতে পারি আরবি ইকুয়াল টু হচ্ছে 82/15, এরকম একটা বিষয়। ঠিক আছে, তার মানে আমার মানটা কত আসবে 82 ডিভাইডেড বাই কত 82 ডিভাইডেড বাই হচ্ছে 15, 82 ডিভাইডেড বাই 15, তো আমরা এইভাবেই রেখে দিই, এভাবেই আমরা রেখে দিই। তাহলে এটা আসবে কত আমার 82 ডিভাইডেড বাই হচ্ছে কত 15 কিপ। ওকে, আচ্ছা, এখন আমার মনে হয় এবার ঠিক আছে। ঠিক আছে, 4টা 32 আর বাকিগুলো যেগুলো আছে আমার মনে হয় ঠিক আছে। তো যার জন্য আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই নি, সামেশন অফ এফ ওয়াই যদি নি তাহলে হয়তো বা আমাদের আহ, ইটা হয়ে যাবে, আমার আর এটা হয়ে যাবে। তাহলে আমার আমরা বলতে পারি যে উপরের দিকের গুলো আমরা পজিটিভ ধরি, তাহলে আর এ প্লাস হচ্ছে আমার কত 82 ডিভাইডেড বাই 15, আর নিচের দিকে কে ক্রিয়া করছে -8 আর এখানে কত -5 ইকুয়াল টু কত আমার 0। যদি হয় তাহলে আমরা আর ইকুয়াল টু বলতে পারি -82/15, আর 8 আর 5 মিলে কত 13, যেহেতু দুইটাই মাইনাস তাহলে -13 এপাশে আসলে হয়ে যাবে কত +13, তাহলে -13 +13 হয়ে গেল। এবার হচ্ছে আমার যে মানটা এটা যদি একটু ক্যালকুলেটরে করেন দেখেন যে মানটা কত আসবে, মানটা আসবে হচ্ছে মেবি 113/15, 113 ডিভাইডেড বাই কত 15। এখন কথা হচ্ছে আমি কেন এই ভগ্নাংশ আকারে লিখতেছি, ঠিক আছে, কেন ভগ্নাংশ আকারে লিখতেছি, আসলে ভগ্নাংশ আকারে লিখতেছি কারণ তাহলে একদম এক্সাক্ট মানটা আমরা পাবো, এক্সাক্ট মানটা আমরা পাবো। যাদের আপনাদের ইএস ক্যালকুলেটর আছে তারা হইতেছে এইভাবে ভগ্নাংশ আকারেই ক্যালকুলেটরে সরাসরি পেয়ে যাবেন, কিন্তু এমএসএ আসলে এভাবে আপনারা পাবেন। এমএসএ হয়তো দেখবেন যে এই মানটা হচ্ছে 7.533 বা সামথিং কিছু একটা, বাট আমি ওভাবে আসলে করি না কারণ এখানে কিছু মান মিসিং যে একদম এক্স্যাক্টলি জিরো হতে চায় না একদম। তাহলে অ্যাকুরেসির জন্য আমরা কি করব, একদম এটা এটা করার চেষ্টা করব। তাহলে আমার আর এটা কত, আর এটা আমরা পেয়ে গেলাম 113/15 এবং আরবিটা আমরা কত পেলাম 82/15। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন দুটো বের করা শেষ। রিয়াকশন দুটো বের করার শেষের সাথে সাথে আমার এই ছবিটাও একদম জিরো, এই ছবিটা আর কোনো কাজে লাগবে না, এই ছবি বাদ। তাহলে আমার অরিজিনাল যে ছবি সেই ছবি দিয়ে আমরা হচ্ছে এখন কি করব, অরিজিনাল ছবি দিয়ে হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের যে এসএফডি যেটা এই এসএফডিটা হচ্ছে আঁকাবো। তাহলে আমার অরিজিনাল ছবিতে হইতেছে আমরা লোড গুলো একটু বসাই নি, লোড গুলো হচ্ছে একটাতে হইতেছে আমার 100 কত 13 বাই সামথিং, আর হইতেছে 82/15। ঠিক আছে, তাহলে একটু আমি মুছে দিই। ওকে, তাহলে এখানে আমরা দেব হচ্ছে কত উপরের দিকে 113/15, আর এখানে আমার উপরের দিকে কত 82/15, এত কি এত কি। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ছবিটা আঁকতে হবে। তো ছবিটা আঁকার জন্য আমাদের কি করতে হবে, আমরা বলতেছিলাম যে প্রথমে হইতেছে কি করতে হবে, আমাকে এভাবে হইতেছে দাগ দিয়ে নিতে হবে, প্রত্যেকটাতে দাগ দিয়ে নিতে হবে। এখানে আমরা কি করবো, একটা দাগ দিব, এই শুরুর পয়েন্টে একটা দাগ দিব আমরা, শেষের পয়েন্টে হচ্ছে একটা দাগ দিব, শেষের পয়েন্টে হচ্ছে একটা দাগ দিব, তারপরে হচ্ছে এইখানে একটা দাগ দিব এবং লাস্টে এখানে একটা হচ্ছে আমরা একটা দাগ দিব। ওকে, তো এখন আমরা কি করব, একটা এরকম একটা দাগ দিলাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের আঁকানো লাগবে ছবিটা। তো শুরুতে একটু খেয়াল করে দেখি, শুরুতে তো আমার পয়েন্ট লোড, তার মানে এর আগের বারের মতোই এটা হচ্ছে এই বিন্দু, তাহলে এখান দিয়ে হয়ে যাবে সিম্পলি কি হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে উঠে যাবে, তাই না, সিম্পলি হচ্ছে আমার উঠে যাবে। সিম্পলি যদি আমার উঠে যায় তাহলে এই আমরা উঠাই দিলাম, ঠিক আছে, একটু উঠাই দিলাম।
উম, এটুকু হচ্ছে কত আমার 113/15, এটা হচ্ছে আমরা 113/15, তাহলে এখানে আমরা উঠে গেলাম এতটুকু। এবার এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হইতেছে যে এদিকে আসব, ডান দিকে আসব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে এসে দেখতেছি একটা বিশাল অবস্থা আছে। এখানে এসে যেটা দেখতেছি সেটা হচ্ছে দেখেন, এখানে এসে দেখতেছি কি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। আচ্ছা কোন দিকে আছে? নিচের দিকে আছে। কোন দিকে আছে? নিচের দিকে আছে। এখন কথা হইতেছে যে আমরা জানি যে ইউডিএল এর জন্য আমার রেখাটা কি ছিল, যা সোজা বরাবর নিচের দিকে, সোজা দিকে নিচের দিকে। কারণ তখন কি আমার আর হরাইজন্টাল লাইন হবে না, তখন কি হবে, তখন হইতেছে আমার স্ট্রেইট লাইন হবে, তবে বাঁকানো। ঠিক আছে, স্ট্রেইট লাইন হবে তবে কি হবে, বাঁকানো। যেহেতু এইটা কি, এটা এটা আসলে মিনিংটা কি, এটার মিনিং আসলে এই যে লোডগুলো কিভাবে আছে, এই যে এভাবে আছে। ঠিক আছে, এই যে এভাবে আছে, এটা এভাবে আছে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে নিচের দিকে আছে, নিচের দিকে আছে। তার মানে আমার এখান থেকে যে আমি যে মুভমেন্টটা নিব সেটা কি হবে বলেন তো, এই যে এরকম যাবে, এরকম কিছু একটা যাবে। বোঝা গেছে বিষয়টা? এখন কথা হচ্ছে আমরা কিভাবে সেটা সিলেক্ট করব, কোন কিভাবেই বা করব, এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। দেখেন আমাদের এই বিন্দুতে কত আছে, 113 ডিভাইডেড বাই কত, 15। 113 ডিভাইডেড 15, এইটুক তো সবাই বোঝা গেছে। এবার কথা হচ্ছে সে নামবে কিভাবে, নামবে হচ্ছে যে এভাবে, এভাবে কিছু একটা ভাবে সে নামবে, নামবে। আচ্ছা এখন কথা হচ্ছে কতটুকু সে নামবে, সে নামবে কতটুকু, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। কতটুকু সে নামবে, ঠিক একইভাবে একটু দেখেন, ওই যে আমরা দেখে আসলাম না, দেখেন নামবে হইতেছে জাস্ট এইটুকের ক্ষেত্রফল, এইটুক অংশের কি ক্ষেত্রফল। আমরা যদি সহজভাবে চিন্তা করি, হ্যাঁ সহজভাবে চিন্তা করলে কি এইটুক অংশের ক্ষেত্রফল আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। এর আগে আমি একভাবে বলছি যে এখানে, এখানে এটা কত, 113/15 কিপ লোড, এবং এইখানে দেখেন এখানে মোট কত কিপ লোড নিচের দিকে আছে, 8 কিপ লোড নিচের দিকে আছে, তাই না? কারণ হচ্ছে 1 ফিটে 2 কিপ পার ফিট, 1 ফিটে কাজ করে 2 কিপ লোড, তাহলে 4 ফিটে কাজ করে কত, 8 কিপ লোড। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরো সহজ একটা পদ্ধতি হইতেছে সিম্পলি আপনি ক্ষেত্রফল নিলেও হয়ে যাবে। ক্ষেত্রফল নিলে বলতে কি, ক্ষেত্রফল নিলে বলতে একটু খেয়াল করে দেখেন যে এইটুকের প্রত্যেকটার হাইট কত, প্রত্যেকটার হাইট হইতেছে 2 কিপ, তাই না? প্রত্যেকটার হাইট কত, 2। আর এইটুক কত, এইটুক হচ্ছে 4, এই যে 4। তাহলে এইটুকের ক্ষেত্রফল কত, এটা যেহেতু একটা আয়তক্ষেত্রের মতো, তাহলে 4 × কত, 2, তাহলে মান তো কত, 8। তাহলে এই দুইটার একটা পদ্ধতিতে করলেই হবে, আমার মতে হইতেছে সেকেন্ড পদ্ধতিতে করা ভালো। এই কারণে বলতেছি, কারণ অনেক সময় হইতেছে কি থাকে আমার, এটা থাকবে কি ট্রায়াঙ্গেল, ওই যে বলতেছিলাম যে মানে এটা হইতেছে ইউনিফর্মলি ভ্যারিড লোড, ইউনিফর্মলি ভ্যারিড লোড বলা হয় এটাকে, ইউভিএল। তো যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এখানে হয়তো থাকলো হচ্ছে 4, এখানে হয়তো 4 কিপ/ফিট, তাহলে এখানে কত, 0। এখানে তো আমার 4 কিপ থাকলে এটার পার ফিট থাকবে না, তো 4 কিপ থাকলে এখানে 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরিয়া করব। তাহলে হাফ ইন্টু ভূমি, তাহলে হয়তো আপনার ভূমি হয়তো দেওয়া থাকলো 3, তাহলে ভূমি ইন্টু কত, আমার উচ্চতা কত, 4। তাহলে আমার ক্ষেত্রফল দিয়ে করাটাই কি হিসাবে সুবিধাজনক, তাহলে আমরা কি করব, ক্ষেত্রফলের কনসেপ্টটাই ব্যবহার করব। ঠিক আছে, এটাই সুবিধাজনক হবে। তাহলে আমরা যদি একটু ক্ষেত্রফলটা চিন্তা করি, তাহলে এর উচ্চতা কত, 2, আর ভূমিটা কত আমার 4, তাহলে মোট কত আমার 8। তাহলে 8টা কোন দিকে, নিচের দিকে। তাহলে এর আগের বার কি করছিলাম, 8 কি করছিলাম, একদম এখানে থেকে 0 করে দিছিলাম, এখান থেকে নামাই দিতাম 8, 113/15 বিয়োগ 8 এই বিন্দুতে করে দিতাম। কিন্তু এখন কি তাই করলে হবে, না এখন কিন্তু তা করলে হবে না। এখন কিন্তু আমার রেখাটা কিভাবে যাবে, এখন কিন্তু আমার রেখাটা যাবে হচ্ছে এই যে এভাবে, এভাবে একদম এই পর্যন্ত আসবে। তাহলে একটু যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ওই বিন্দুতে কত, 113/15, আপনি কত বিয়োগ করবেন, 8 বিয়োগ করবেন, দেখবেন যে মানটা আসবে হচ্ছে -7/15। আচ্ছা -7/15 মানে কি, আমার নিচের দিকে আসছে না? তাহলে আমরা এইখানে এসে দিলাম -7/15। ঠিক আছে, মানে এই বিন্দু থেকে শুরু করব, আর কোথায় এসে, এখানে এসে শেষ করব। কোথায় শেষ করব, যেখানে ইউডিএলটা শেষ হয়েছে সেই বিন্দুতে শেষ করব। তার মানে এটা হবে হচ্ছে আমার শুরুর বিন্দু, এখানে কত, 113/15। তারপরে কি সেখান থেকে আমার কত বিয়োগ গেছে, 8 বিয়োগ গেছে, 8 বিয়োগ করলে কত থাকে, 7/15। এই 7/15টা কোথায় বসাবো, সেই বিন্দুটা বসাবো হইতেছে এই যেখানে শেষ হবে সেখানে। এবার আমরা কি করব, এবার হইতেছে আমরা সুন্দর মতো করব কি, ওই দুটোকে কি করে দিব, এই দুটোকে সুন্দর মতো হচ্ছে আমরা যোগ করে দিব। যেহেতু স্ট্রেট লাইন তবে বাঁকানো হবে নিচের দিকে, যেহেতু এটা নিচের দিকে কাজ করছে। বোঝা গেছে? এর আগের বার কি করছিলাম দেখেন তো একটু খেয়াল করি, এর আগের বার প্রত্যেকটা যেই বিন্দুতে ওই বিন্দুতেই
নামাই দিছি, কিন্তু এবার কিন্তু আর তা হবে না। এবার এই কারণে হবে না, এর আগের বার ছিল কি পয়েন্ট লোড। পয়েন্ট লোড কয়টা বিন্দুতে কাজ করে? একটা বিন্দুতে। যেহেতু একটা বিন্দুতে কাজ করতো, তাহলে আমরা কি করতাম? ওই বিন্দুতেই নামাই দিতাম। কিন্তু এখন তো আর তা না, এখন তো এটা তো পুরো এখান থেকে এইটুক পুরো জায়গাটা ধরেই কাজ করে। তার জন্য আমরা পুরো জায়গাটা ধরেই কমাতে 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 এই বিন্দুতে এসে একদম ক্ষান্ত হব। ঠিক আছে, তাহলে ওই বিন্দুতে হয়ে যাবে কত? ওই বিন্দুতে হয়ে যাবে আমার -7/15। তাহলে আমরা এখানে লিখে দিই -7 ডিভাইডেড বাই হচ্ছে 15। ওকে, এবার হচ্ছে আমরা আবার সামনের দিকে অগ্রসর হব, সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হব হব হব। এখানে এসে আবার দেখতেছি কি একটা নিচের দিকে কত -5 ক্রিয়া করছে। নিচের দিকে কত আমার -5 ক্রিয়া করছে। তাহলে আগে কত ছিল? -7/15। তার সাথে কি করব? আরো -5 দিয়ে দিব। তাহলে মানটা আসবে কত? -82/15। তাহলে আমরা এখানে এসে দেখলাম এই মানটা কত আসবে? -82 ডিভাইডেড বাই কত আমার 15 কি। এবার আবার কি করব? আবার হচ্ছে আমরা সুন্দর মতো অগ্রসর হব, এদিকে অগ্রসর হব। অগ্রসর হতে 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 এই বিন্দুতে যখন আসবো, তখন দেখবো যে আবার একটা পয়েন্ট লোড, এবং সেটার সেই পয়েন্ট লোডের মান কত? 82/5। তাহলে এখানে ছিল -82/5, আর এটা কি +82/5। তাহলে এই দুইটো মিলে কত হয়ে যাবে? দুইটো মিলে হয়ে যাবে আমার 0। তাহলে এই হচ্ছে আমার টোটালি আমার এসএফডি এই ছবির জন্য। যেহেতু এটা প্রত্যেকটাই কিপ, তাহলে আমরা এখানে কি দেব? প্রত্যেকটা কি করে দিব? কিপ বসাই দিব। এখানে আমরা কিপ বসাই দিব। ওকে, 0 কিপ। এই যে প্রবলেমটা দেখা যাচ্ছে, এই প্রবলেমটা বেসিক্যালি একটা ক্যান্টিলিভারের প্রবলেম দেখেই বোঝা যাচ্ছে যে একটু ওভারহ্যাঙ্গিং পোর্শন আছে, একটা বিম। এই বিমটা একটু ওভারহ্যাঙ্গিং একটা পোর্শন আছে, যেই ওভারহ্যাঙ্গিং পোর্শনের উপর আবার কত আমার 10 কিপ একটা ফোর্স আছে। ওকে, আর এখানে আমরা দেখছি যে এ বিন্দু থেকে আমার 3 ফিট দূরে একটা ইউডিএল আছে। ইউডিএলটা কত আমার 2.5 কিপ পার ফিট, এবং সেটা হচ্ছে 5 ফিট দূরে বিস্তৃত আছে। তারপরে এই বিন্দু থেকে আবার 2 ফিট দূরে হচ্ছে বি বিন্দু, বি বিন্দু থেকে আবার 5 ফিট দূরে ওই আমার ক্যান্টিলিভার পোর্শনের উপর একটা 10 কিপের একটা পয়েন্ট লোড হচ্ছে আছে। এখন হচ্ছে আমাকে বলছে যে এইখানে এসএফডিটা একটু পারলে আঁকাও, ড্র দ্য এসএফডি অফ দ্য বিম। আচ্ছা, তাহলে আমার শুরুতেই কাজটা কি হবে? শুরুতেই কাজটা হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে এ এবং বি বিন্দুতে হইতেছে আমাকে রিয়াকশনটা হইতেছে বের করে নিতে হবে। তাহলে রিয়াকশন যদি বের করতে চাই, আমি আগেই বলছি যদি রিয়াকশন বের করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে বিমটা আছে, এই বিমটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। যেহেতু আমি বলছি যে রিয়াকশন বের করার জন্য আমার পয়েন্ট লোডের দরকার হয়, কিন্তু এখানে হইতেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এইটুকের অংশটুকুকে আমাকে কি করতে হবে? এইটুকু অংশটুকুকে আমাকে হচ্ছে পয়েন্ট লোডে কনভার্ট করতে হবে। পয়েন্ট লোডে কনভার্ট করার জন্য আমি কি বলছি? আপনার তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ওই দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে ফেলবা, ক্ষেত্রফল বের করবা। তাহলে ক্ষেত্রফল বের করলে কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আমার? আমার হইতেছে এখানে 2.5, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5। তাহলে আমার কত? 12.5। তাহলে 12.5, তাহলে এইটুকু আমরা কি পাইলাম? এটুকু হচ্ছে আমার কত? এটুকু হচ্ছে আমার 12.5 কিপ। তাহলে এই 12.5 কিপটা কোথায় থাকবে? একদম মাঝখানে থাকবে। তাহলে যদি একদম মাঝখানে থাকে, তাহলে খুব সিম্পলি এটা হচ্ছে কত? 12.5 কিপ। তাহলে এইটুক কত হবে? এইটুক হবে হচ্ছে আমার 2.5 ফিট। আর এইটুক কত হবে? এইটুক হচ্ছে আমার হবে 2.5 ফিট। আর এইটুক হচ্ছে কত আমার 2 ফিট। আর এখানে হচ্ছে আমার 5 ফিট। ওকে, তাহলে এই হচ্ছে আমার টোটাল বিষয়টা। এখান থেকে এটা একটু মুছে দিই হালকা, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার এখন এখন হইতেছে ছবিটা এরকম হবে দেখতে। তাহলে আমরা কি করলাম? এটা হচ্ছে আমার এ বি বিন্দু। তাহলে আমার হইতেছে এ বিন্দুতে একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে আমরা মনে করলাম যে সেটা হচ্ছে আমার আর এ, আর বি বিন্দু রিয়াকশনটাকে মনে করলাম যে আর বি। তাহলে এখন আমার কাজটা কি? আমি হচ্ছে এ বিন্দুতে একটা মোমেন্ট নিয়ে নেই। যদি এ বিন্দুতে আমার মোমেন্ট নেই, তাহলে আমার কত আসবে? প্রথমটা হচ্ছে কি এ বিন্দুর আর এটা বাদ চলে যাবে। তাহলে এইটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে +12.5 ইন্টু হচ্ছে ক্লকওয়াইজ সেটা কত? 3 আর আড়াই, 3 আর আড়াই কত? 5.5। তাহলে 5.5। আর এটা কত? মাইনাস আরবি। তাহলে মাইনাস আরবি ইন্টু কত? দূরত্বটা কত? এখান থেকে একটু হিসাব করলেও তো হয় যে এইটুক ছিল 3, এইটুক হচ্ছে 5, 8, 8 আর 2 কত? 10। তাহলে আরবিটা হচ্ছে 10 দূরে অবস্থিত। তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এবার হইতেছে আমার কি এই যে এখানে এসে একটা 10 কিপ আছে, তাহলে সেটা কত? 15 ফিট দূরে। একদম এ বিন্দু থেকে কত? 15 ফিট দূরে। যেহেতু বি বিন্দু হচ্ছে 10 ফিট, তাহলে সেখান থেকে আরো 5 ফিট মানে 15 ফিট, এবং দেখতেছি যে সে ঘোরাচ্ছে কিভাবে? এই বিন্দুর সাপেক্ষে সে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে +10 ইন্টু হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে কত? আমার 0। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার মানগুলো কত আসবে? 12.5 ইন্টু হচ্ছে 5.5, এই মানটা আসবে হচ্ছে 68.75 প্লাস হচ্ছে 150
মাইনাস হচ্ছে 10 আরবি বা আরবি ইন্টু 10। আচ্ছা, তাহলে আরবি ইকুয়াল টু যেটা আসবে এই দুটো হইতেছে যোগ করে 10 দিয়ে ভাগ। তাহলে ওই দুটো যদি আমরা যোগ করি, যোগ করলে কত আসবে? 218.75, 218.75, এবং সেটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে মানটা আসবে কত? মানটা আসবে 175/8। আমরা এভাবেই করি, 175/8। এটা হচ্ছে আমার কি আসবে? এটা হচ্ছে আমার আসবে হচ্ছে আর বি এর মান। তাহলে 175/8 কি? ওকে, এখন হচ্ছে আমাকে কি করতে হবে? আর এটা আমরা আর বি বের করছি, এবার হচ্ছে আমাকে আর এটা বের করতে হবে। তাহলে আর বিটা কত আসছে? 175/8 কি? এখন আর বিটা যদি আমরা বের করতে চাই তাহলে আর সরি, আর বিটা তো আমরা অলরেডি বের করছি। আর এটা যদি আমরা বের করতে চাই তাহলে উপরের দিকের ফোর্স আর এ, উপরের দিকের ফোর্স আর বি, সেটা হচ্ছে 175/8। নিচের দিকের ফোর্স 12.5, দ্যাট ইজ -12.5, আর নিচের দিকের ফোর্স 10, দ্যাট ইজ -10, ইকুয়াল টু কত আমার? 0। তাহলে আমার আর এটা যেটা আসবে ও পাশে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে যেটা আসবে সেটা হইতেছে অনেকটা এরকম আমার 5/8, 5/8 কি? ঠিক আছে, আমরা যদি তাই করি, যেমন হইতেছে আমার ওই পাশে গেলে হইতেছে এই দুইটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 175/8 হয়ে যাবে নেগেটিভ। তাহলে 22.5 বিয়োগ হচ্ছে আমার 175/8, সেই মানটা আসবে হচ্ছে 5/8 কি? তাহলে আমার আর এটা হলো কত? আর এ হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার কত? 5/8 কি? ওকে, আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে আর এটা হচ্ছে আমার এরকম আসলো, আর আরবিটা হচ্ছে আসছে 175/8। ওকে, ঠিক আছে। তাহলে এখন হইতেছে আমাকে এই এসএফডিটা হইতেছে পুরোটা আঁকাতে হবে। এবার যদি আমরা মেইন ছবি আঁকতে চাই তাহলে আমরা কি করব? এই লাইন বরাবর ডট ডট দিয়ে দেই। এই দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি এখানে এটা আসলে লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে 5/8 আর এটা হচ্ছে 175/8। ওকে, এখানে 5/8, এখানে 175/8। ওকে, তাহলে আমার শুরুতেই কাজটা কি হবে? শুরুতেই আমি এখানে হচ্ছে 5/8 উঠাই দিব। এটুকু হচ্ছে 5/8 কি? ওকে, গেল। এবার আমি দেখতেছি যে আশেপাশে কিছু আছে না নাই। এবার আমি সুন্দর মতো আসতেছি আসতেছি আসতেছি, এখানে এসে দেখবো কি? এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার কি আছে? একটা ইউডিএল আছে। কোন দিকে? নিচের দিকে। তার মানে আমার লাইনটা হবে বাঁকানো। এবং আমি কতটুকু বিয়োগ করব? কতটুকু বিয়োগ করব সেটা আমরা গত ম্যাথ প্রবলেমে দেখে আসছি। সেটা হইতেছে যে এইটুক কত? এইটুক হচ্ছে 5/8, এবং এর ক্ষেত্রফলটা কত ছিল? 12.5। তাহলে -12.5। তাহলে আমরা যদি এইটুক বিয়োগ করি, 5/8 মাইনাস হচ্ছে আমার 12.5, তাহলে আমার মানটা আসবে -95/8। যেহেতু -95/8, তার মানে কি শূন্য দাগের নিচে যাবে। তাহলে এইখানে আমি দিব হচ্ছে কত? -95/8, যেখানে শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে। এবার কি করব? এই শুরু আর শেষের মাঝে কি করব? আমি একটা এই যে বাঁকানো লাইন টেনে দিব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার মানে ইউডিএল থাকলে আঁকানোর সিস্টেম হচ্ছে তাহলে কত? -95/8 হবে আমার ওখানে। -95 ডিভাইডেড বাই কত? 8, এত কি? এবার হচ্ছে আমি আবার হচ্ছে আগাবো। তো এখানে যখন আমি আগাবো তখন এটা আমি আগালাম আগালাম আগালাম, এটা আগালাম। এবার এসে দেখতেছি যে এই বিন্দুতে কি আছে? একটা পয়েন্ট লোড আছে। সেই পয়েন্ট লোডের মানটা কত? সেই পয়েন্ট লোডের মান হচ্ছে 175/8 কি? তাহলে এই বিন্দুতে কত? -95/8। এই বিন্দুতে কত? -95/8 না? আমি একটু এদিকে এখানে আঁকাই। এই বিন্দুতে হচ্ছে -95/8, এবং এই বিন্দুতেও কত? সেই -95/8। তাহলে এখান থেকে আমি কি করব? 195/8 যেহেতু প্লাস, সেটাকে কি করব? আমি যোগ করব। তাহলে -95/8 প্লাস 175 ডিভাইডেড বাই 8, এবং সেটা কত? সেটা আপনারা দেখবেন হচ্ছে যে +10, +10। তাহলে +10 মানে কি? উপরে 10। তাহলে আমি একদম কি করব? এইখানে চলে যাব, দ্যাট ইজ +10। তাহলে এখান থেকে একদম সোজা, যেহেতু এটা পয়েন্ট লোড, তাহলে যেই বিন্দুতে, ওই বিন্দুতেই সবকিছু শেষ হয়ে যাবে, ওই বিন্দুতে শেষ। কিন্তু ইউডিএল এর জন্য কি? একদম পুরোটা ধরে থাকবে। আচ্ছা, তো হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করব? আবার আগাবো 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 আগাবো। এখানে এসে কি দেখতেছি? এখানে দেখতেছি নিচের দিকে 10। তার মানে এই +10 আর নিচের দিকে -10 মিলে কত হয়ে যাবে? মিলে হয়ে যাবে আমার 0।
ওকে, এই প্রবলেমটা আসলে খুবই সোজা। এরকম একটা মানে ক্যান্টিলিভারের উপর শুধুমাত্র ফোর্স আছে আর কোথাও কোনো ফোর্স নাই। তাহলে এবারে ছবিটা আমরা একটু আঁকাতে চাচ্ছি যে ছবিটা কেমন হবে। তো মনে করলাম যে এটা হচ্ছে আমার আর এ, আর এটা কি আমার আর বি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের শুরুর কাজটাকে আর এবং আর বিটা বের করা, আর কোনো কাজ নাই। তো যদি আমরা এ বিন্দুতে একটু মোমেন্ট নিই, এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্টসে, তাহলে আমরা যদি এ বিন্দুতে একটু মোমেন্ট নিই, দ্যাট ইজ সামেশন অফ এম এ ইকুয়াল টু 0 যদি করি, তাহলে কি আসবে? এটা আসবে হচ্ছে আমার আর বিটা কিভাবে ঘোরাচ্ছে, আর বিটা হচ্ছে আমার অ্যান্টি ক্লক ঘোরাচ্ছে। তাহলে মাইনাস আর বি ইন্টু কত, আর বি ইন্টু কত আমার 8, মাইনাস আর বি হচ্ছে 8। আর এই টেনটা কিভাবে ঘোরাচ্ছে আমার ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। এই বিন্দুর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি এ বিন্দুর সাপেক্ষে, তাহলে আরবিটা অ্যান্টি ক্লক ঘোরাচ্ছে আর টেনটা হচ্ছে ক্লক ঘোরাচ্ছে। তার মানে প্লাস 10 ইন্টু আমার দূরত্বটা কত, দূরত্বটা 4 আর 4 কত 12, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমার আরবি ইন্টু হচ্ছে আমার 8 ইকুয়াল টু হইতেছে মাইনাস 120। সুতরাং আরবি ইকুয়াল টু হইতেছে আমার 120/8। তাহলে 120/8 করলে হয়তো বা কত আসবে, 15 আসবে। 15 কি, তার মানে দেখেন এটা দেখেন এই মানটা কি পজিটিভ আসছে না? পজিটিভ মানে কিন্তু আসলে উপরের দিকেই ক্রিয়া করছে। আচ্ছা, পজিটিভ মানে কি উপরের দিকে ক্রিয়া করছে। এবার একটু খেয়াল করে দেখেন, এবার একটু খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে যে আমার আর এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ, যেহেতু আমি আর এ বের করতে চাচ্ছি, আর আর বিটাও পজিটিভ উপরের দিকে, আর এই 10টা কি নেগেটিভ নিচের দিকে, ইকুয়াল টু কি 0, যেহেতু আর কোনো ফোর্স এখানে নাই। তাহলে এটা কত হবে, +15 -10 মানে কত, প্লাস কত আমার 5, ইকুয়াল টু কি 0। সুতরাং আর ইকুয়াল টু কত বলেন তো, -5 কিপ। আচ্ছা, -5 কিপ মানেটা কি? -5 কিপ মানে এই যে আমি এখানে উপরের দিকে দিছি, এটা আসলে উপরের দিকে হবে না। কোন দিকে হবে এটা আসলে? এটা হবে আসলে নিচের দিকে, এবং সেটা হচ্ছে 5 কিপ। বোঝা গেছে? -5 মানে ডিরেকশনটা জাস্ট নিচের দিকে হবে এবং মানটা হবে কত, 5 কিপ। এইটা দেখানোর জন্যই মানে আমার এই এই এটা দেখানো, ঠিক আছে? তাহলে আমার এখানে কিন্তু আরবিটা যেমন উপরের দিকে 15 কিপ, এর আগের গুলো আমার সবগুলো কি ছিল, উপরের দিকেই ছিল। আমার এই যে উপরের দিকে, যেহেতু এগুলো পজিটিভ, যেগুলো প্রত্যেকটা কি আছে পজিটিভ মান, তাই আমরা উপরে দিছি। কিন্তু এখানে আর এর মানটা কি, আর এর মানটা হচ্ছে কিন্তু নেগেটিভ। যেহেতু আর এর মানটা এখানে নেগেটিভ, তাই তাই হইতেছে আমার, আমি কি করব, এই যে নিচের দিকে ফোর্সটা দিব। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন তো, এবার হইতেছে আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, সরি, যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, তিনটা বিন্দুতে আমরা দিয়ে দিলাম, এখানে একটা লাইন টেনে দিলাম। তাহলে দেখেন এবার যে প্রথম যে বিন্দু, প্রথম বিন্দুতে কি হবে, প্রথম বিন্দুতে হইতেছে আমার এই আরে, এই যে এটা তো নিচের দিকে, তার মানে যাবে কোন দিকে বলেন তো, নিচের দিকে। এই নিচের দিকে কিন্তু হবে কত, 5। নিচের দিকে হবে 5 কিপ। নিচের দিকে 5 কিপ হবার পর সে কি করবে, আস্তে আস্তে ওই ঠিক আগের বারের মতোই সে এদিকে যাবে যাবে যাবে, এখানে এসে দেখবে কত, এখানে দেখবে উপরের দিকে কত, 15। তার মানে আগে কত ছিল, -5, আর এখানে কত পাইলো, 15। তার মানে -5 প্লাস 15 কত, +10, তাই না? -5 প্লাস 15 কত, +10। তাহলে এ হচ্ছে +10 কি। এরপরে সে যাবে এদিকে, যে এখানে এসে আবার দেখবে কত, নিচের দিকে 10, তার মানে এই নিচের দিকে 10 হয়ে এখানে কত হয়ে গেল, 0। মানে খুবই ইজি, একই প্রবলেম, বাট বিষয়টা হইতেছে এখানে এই যে শুরুটা হইতেছে কি নিচের দিকে, তাই এটা হইতেছে আমি দেখালাম যে নিচের দিকে বলে আমার এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্টিলিভার থাকলে, ক্যান্টিলিভার গুলো থাকলে নর্মালি যেটা হয় যে নিচের দিকে যদি বল থাকে তাহলে সাপোর্ট গুলো উপরের দিকে রেজিস্ট করে। কিন্তু যদি ক্যান্টিলিভারের উপর আমার এই যে নিচের দিকে ফোর্স থাকে, তখন দেখা যাচ্ছে যে একটাতে আবার কি আসতেছে, এই নিচের দিকে আসতেছে। ঠিক আছে? তো এই ক্যান্টিলিভারে এই জন্য হইতেছে নেগেটিভ মোমেন্ট আসে। আমরা এই বিষয়গুলো নিয়ে হইতেছে পরবর্তীতে দেখব।